যেহেতু সৌম্যদা গোপনে মৎস্যায়ন করেছেন, আমি সত্যি খুব বড় ফ্যান হয়ে গেছি সৌম্যদার। এবং ভালো যারা হচ্ছে। গোপনে দেখবেন তারা যে কি আনন্দ পাবেন এবং কি দেখতে চলেছেন এই পরিচালকের কাছ থেকে, ইনি কি তৈরি করেছেন, কত বড় বোমা এটা আপনি জানেন না, আপনারা জানেন না। তথাৎ একটা কথা আমাকে বলেছিলেন, আমিও যখন বলেছিলাম যে এতটা কাটাকাটি রাখছো, আমি জানতাম আগে থেকে যে কোনো হুম একজন হুম। ব্যক্তির মুন্ডু কাটার সিন আছে, তখন ততটা যখন আমাকে বললো যে এই মুন্ডু কাটার সিনটা এরকম ভাবে আমরা করবো, বললাম যে এটা তো খুব চাপ হয়ে যাবে, এটা কি এগুলো কি নেবে এই ভায়োলেন্স গুলো? তো তখন ততটা আমাকে ঘুরিয়ে বলেছিল যে আমি যখন দেখেছিলাম এনআরএস এ 7টা না 8টা কুকুরকে কুপিয়ে মেরেছিল একটা নার্স, হ্যাঁ, তখন কি কেউ বলেছিল যে এই ভায়োলেন্সটা কেন করা হচ্ছে, এটা কেন করা হচ্ছে? তখন তো কেউ বলেনি, তাহলে এখনো কেউ বলবে না, এটা মানুষ নেবে। তুমি এই কনভারসেশনটা থেকে বুঝতে পারছো মানে তথাগত মুখোপাধ্যায়ের আমাদের জীবনের উপরে কি ইম্প্যাক্ট। তো নাও আমি কিন্তু সবাইকে নিচ্ছি যারা যারা এই প্রজেক্টে যুক্ত আছে একের পর এক। তো পারিয়ার সাথে যারা যারা আদার কাস্ট যুক্ত আছে তাদেরকে কিন্তু অনবোর্ড আমি আনার চেষ্টা করছি। সো পারিয়ার আরো কিছু জন চলে আসলো আমাদের মাঝে। তো একে একে পরিচয় করতে হবে আমার মনে হয় না, স্টিল তাও বলছি। দেবাশিস অ্যাজ লালটু, কাল্লু মামা, লাট্টু। 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 তারপর হচ্ছে বিমল গিরি, 50 টাকার ভাওয়ের পুলিশ অফিসার। আর ওদিকে হচ্ছে ব্লগার, যে ডিম খেতে পারেনি, মাসিমা চলে গেছে, মৃত্যুঞ্জয় নাথ। সো সবাই কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে প্লে করেছে এই ফিল্মের মধ্যে। এবং আমি সবার আগে দেবাশিসকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, একটা হাসির খোরাক হিসাবে আসলে, ঠিক আছে, পুরো ফিল্মের একদম প্রথম সিন থেকে তুমি আছো এবং প্রত্যেকটা সিনে মজা লেগেছে, হেসেছে দর্শকরা তোমার সিনগুলোতে। তারপর সেই চরিত্রটাই একটা খুব ভাইটাল পার্ট পেয়ে যায় এন্ডে গিয়ে, যেটা আমার আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। সেটা আমি এখন কিচ্ছু বলবো না, অনেকেই দেখছে, কিচ্ছু বলবো না। তো এই যে জার্নিটা হলো, এই জার্নিটা নিয়ে যদি একটু কথা কথা শেয়ার করা যায়। আমি মনে করি যে একজন অভিনেতার জীবনে এক একটা রোল খুব মানে গুরুত্বপূর্ণ একটা এফেক্ট ফেলে। যেমন সৌম্যদার আমি প্রেম টেম দেখেছি, বা আমি হলিফাক দেখেছি, বা আরো অনেক কাজ দেখেছি সৌম্যদার। কিন্তু সব থেকে বেশি যেটা এফেক্ট ফেলে যে মানে সৌম্যদা প্রেমের ছবি করে, বা সৌম্যদাকে লোকে বেশি প্রেমের ছবিতে দেখতে বেশি ভালো লাগে, ঠিক আমার ক্ষেত্রেও না এরকম একটা এফেক্ট পড়ে গেছিল, যে মানে মানে এফেক্ট মানে ওই ছাপ আর কি। লোকে খালি আমাকে দেখলেই ভাবতো যে মানে তোমার ওই অপরাজিত সুব্রত মিত্র, সুব্রত মিত্র, সুব্রত মিত্র। ফ্লোরে গেলে মানে লোকে বলতো যে মানে ওই দেখো সুব্রত মিত্র চলে এসছে, হ্যাঁ মানে এইসব বলতো লোকে মজা করেই। তো এবার আমি মনে করি যে লাট্টুটা খুব দরকার ছিল আমার জীবনে, এবং মানে একদম আমি তথাদার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আমি ধন্যবাদ জানাবো তথাগত মুখোপাধ্যায়কে, যে আমাকে একদম মানে ঠিক সময়ে ঠিক চরিত্রটা দেওয়ার জন্য। এবং আমি মনে করি যে মানে আমরা যারা এই ছবিতে যতজন অভিনয় করেছি, যারা যারা তাদেরকে এত শুধুমাত্র আমরা যারা 4 জন এখানে আছি না, তুমি যদি খুব ভালো করে দেখো শুভ্র, তাহলে তুমি দেখতে পাবে যে একটা সিন আছে যেখানে একটা ছেলে বসে বুড়ির ভাতের হোটেলে ভাত খায়, তার হুম কিন্তু হুম কোনো হুম। সংলাপ নেই। হ্যাঁ হ্যাঁ। মানে মানে তার কিন্তু কোনো সংলাপ নেই। মানে তার মানে তাকেও কি সুন্দরভাবে মানে ফুটিয়ে তুলেছে আহ ছবির মধ্যে। তো আমার কাছে মানে আমি যখন স্ক্রিপ্টটা পেয়েছিলাম তখন সত্যি বলছি আমি ভাবিনি যে এরকম হবে বা এরকম জিনিসটা হতে পারে। হ্যাঁ মানে তবে স্ক্রিপ্টে মানে স্ক্রিপ্ট থেকেই বুঝতে পেরেছিলাম যে খুবই যত্ন সহকারে লেখাটা হয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে আমাকে যদি কেউ বলে যে তোমার এতগুলো চরিত্রের মধ্যে প্রিয় চরিত্র কোনটা, তোমাকে যদি কেউ করতে বলে, তাহলে আমি বলবো লাট্টুই আমার প্রিয় চরিত্র। আর একটা চরিত্র ছিল, সেটা সৌম্যদা এখন হাসবে, সেটা হচ্ছে কসাই। কসাই মানে আমি তো অনেকবারই মানে স্ক্রিপ্ট রিডিং এ ছিলাম, মানে যতবার স্ক্রিপ্ট রিডিং হয়েছে আমি জানতাম যে এইটা মানে আমার আমার কাছে মানে মনে হচ্ছিল মানে সুপার হিউম্যান ফিগার হতে চলেছে একটা, মানে বিক্রম দা এবং কসাই দুজনেই। এবং তারপর যখন জানতে পারলাম যে সৌম্যদা, এবং সৌম্যদার যখন লুকটা যখন ফার্স্ট টাইম দেখলাম, তখন আই ওয়াজ টোটালি ম্যাড। মানে আমি মানে আমি মনে হয় বোধহয় প্রথমবার আমি তথাদাকে দেখে বলেছিলাম যে এটা কে। তখন সৌম্যদা তখন আমাকে তথাদা বলে এটা হচ্ছে সৌম্য। তাহলে সৌম্য মানে কোন সৌম্য? সৌম্যদা, আমাদের সৌম্যদা। যেহেতু সৌম্যদা গোপনে মৎস্যায়ন করেছেন, আমি সত্যি খুব বড় ফ্যান হয়ে গেছি সৌম্যদার। এবং
যতজন শিল্পী, আমি বলি যে গোপনে একটা অসম্ভব ভালো ছবি উপহার পেতে চলেছে বাংলার দর্শক। সমুদায় রীতিমধ্যে হাসতে, তথা দাও এই লাইভটা দেখলে হাসবে, তখন বলবে তুই পারিয়ার প্রমোশনে গোপনের প্রমোশন করাচ্ছিস। কিন্তু আমি এটুকু বলতে পারি, থ্যাংক ইউ, করে যা করে যারা যা, ভালো যারা হচ্ছে। গোপনে দেখবেন তারা যে কি আনন্দ পাবেন এবং কি দেখতে চলেছেন এই পরিচালকের কাছ থেকে, ইনি কি তৈরি করেছেন, কত বড় বোমা এটা আপনি জানেন না, আপনারা জানেন না। এবার আমি বিমল কাছে যাচ্ছি, বলো তোমার অভিজ্ঞতা বলো, এরকম একটা পুলিশের চরিত্র কিরম ভাবে এটা ওয়ার্ক করলে তুমি? ওয়ার্ক ফ্রম বলতে মানে আমার মনে আছে মানে 2023-এর সরস্বতী পুজোর দিন তথাদা আমাকে ফোন করেছিল যে একবার বাড়িতে আসতে পারবে। তারপর আমি বাড়িতে গেলাম। তো বাড়িতে যাওয়ার পর ওই রানারই প্রথম সিনেরই মানে প্রথম সিনটাই আমাকে রিড করতে বলেছিল আর কি। তো তারপর রিড করার পর বললো যে এই চরিত্রটা তুমি করছো, তো এটা আমরা শুট করব, ছবির নাম হচ্ছে পারিয়া। এলাম, বাহ খুব ভালো আর কি। কিন্তু মানে একজন অভিনেতা হিসাবে আমি যেটা মনে করি যে প্রতিটা ডিরেক্টরের তো কাজ করার প্রসেসটা আলাদা হয়, তার প্রিপারেশনটাও আলাদা আলাদা হয়। এবং আমি অ্যাজ এ অভিনেতা আমার যে কোনো চরিত্র করার আগে তার প্রচুর প্রশ্ন থাকে আর কি। কারণ আমি যদি কোনো কনফিউশন নিয়ে কাজ করতে যাই তাহলে আমার পার্সোনালি খুবই অসুবিধা হয়। মানে অসুবিধা হয় মানে কাজটা হয়তো করে ফেলবো, তা কাজটা করার পর মনে হয় যে হয়তো আরো কিছু করলে ভালো হতো, বা এটা এখন মাথায় আসছে সেটা, এটা কেন করলাম না, এটা করলে আরো হয়তো ভালো হতো। সেটা সেটা যতই যে কোনো চরিত্র যতই প্রিপারেশন থাকুক না কেন, সেটা করার পর সেটা মনে হয়। কিন্তু শুটিং এর শুরুর আগে এই যে প্রসেসটা মানে যাদের কাছ থেকে আমি পেয়েছি, সেটা তথাগত ঘোষ বা তথাগত মুখার্জি বা অন্য যে কোনো ডিরেক্টরের সঙ্গে আমি যে কজনের সঙ্গে কাজ করেছি, যেখানে যেখানে এই প্রসেসটা পেয়েছি সেখানে সেখানে আমি কাজটা অনেক কমফোর্টেবলি করতে পেরেছি। এবার শুধু প্রসেসটা মানে যদি আমরা ওয়ার্কশপটা অনেকদিন করি তাহলে শুধু যে আমরা ক্যারেক্টারটাকে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালোভাবে করতে পারি তা নয়, সেখানে ডিরেক্টর আর অ্যাক্টরদের মধ্যে ওই 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 কমফর্টনেসটা অনেকটা চলে আসে। তো ফলে ফ্লোরে গিয়েও যদি কোনো ইম্প্রোভাইজেশন হয় বা কোনো মাথায় আসে তখন সেটা আমি ইজিলি বোঝাতে পারি আর কি। তো এইটাই আর কি, মানে এইভাবেই রানার রানার বিভিন্ন শেডস বা রানার একটা অ্যাকসেন্ট আমি ইউজ করেছিলাম। ওই অ্যাকসেন্টটা অ্যাকচুয়ালি আমার যেখানে গ্রামের বাড়ি মেদিনীপুর, সেখানে লোকেরা সেই সমস্ত অ্যাকসেন্ট ইউজ করে থাকে। তো এইটা আসলেও হয়েছে সেভাবে তোদার সঙ্গে বসতে বসতে কথা বলতে বলতে একদিন এমনি কথা হচ্ছিল, আমি কোথায় থাকি না থাকি, তোদা বললো তাহলে তুই ওখানে যেখানে থাকিস ওখানে কিভাবে কিভাবে কথাবার্তা বলে লোকজন। তো আমি সেটা বললাম, তারপরে ঠিক আছে তুই এটাই কর আর কি। তো এইটাই অনেকটা হেল্প করেছিল। এবং বাকি মানে আমার নিজস্ব অ্যাজ অ্যান অ্যাক্টর আমার নেগেটিভ অ্যাক্টর করতে খুবই ভালো লাগে। তো সেই জন্য আর কি মানে একটু ডিফিকাল্ট সিরিয়াস চরিত্র করতে ভালো লাগে, একটু সিরিয়াস ক্যারেক্টার করতে ভালো লাগে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সিরিয়াস বা সেই জন্য এরকম টাইপের এইভাবে চরিত্রের আস্তে মধ্যে আস্তে 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 মানে প্রসেসটা এইভাবে ইয়ে থাকে। ঢুকতে ঢুকতে তৈরি হয়েছে আর কি। আচ্ছা মৃত্যুঞ্জয়, ব্লগার এই চরিত্রটা হয়তো স্ক্রিন টাইম কম হলেও একটা বেশ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, অ্যাটলিস্ট অডিয়েন্সরা হেসেছে। সে ডিম চাওয়ানি হোক বা ওই আমি ব্লগার রিপোর্টারের কাছে বলছে সেইভাবে আসছে। তো এটার কিরম ভাবে আসলো, যদি জার্নিটা শেয়ার করা যায়? এখানে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল কৌশিক, কৌশিক আমার বন্ধু হয়। তো সে আমাকে প্রথমে বললো যে ভাই একটা চরিত্র আছে কিন্তু খুব সীমিত পরিমাণের, তুই কি করবি? আমার মনে হয় তুই পারবি করতে। আমি যার জন্য তথাদার কাছে তোর নামটা রেফার করছি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তথাগতদার, যেহেতু আমি আমি করবো, কারণ যেহেতু আগে আমি ভটভটিটা দেখেছি আমি তথাগতদার। তো তারপর থেকে একটা ফ্যান হয়ে গেছিলাম ডিরেক্টর হিসেবে তথাগতদার। তারপরে তথাগতদার বাড়িতে যাই, তথাগতদার বাড়িতে গিয়ে তথাগতদা আমার কিন্তু প্রথমে এতটা ছিল না, এই ডিম চাওয়া টিম চাওয়া এগুলো কিচ্ছু ছিল না। আমার জাস্ট ছিল ওই যেটুকুনি পোর্শন আমি ক্যামেরা হাতে নিয়ে, মানে ক্যামেরাকে আমি ক্যারি করে বলছি যে ভাবতে পারছি ভাবতে পারছি আপনারা। তো ওইটা ওইটা আমার ছিল। এবং আমাকে বলেছে তোর ইন্ট্রো সিন খালি যেটা থাকবে সেটা হচ্ছে তুই একটা মাসিক যখন কুকুর খাওয়া যায় তখন তুই রুটি চাইতে ঢুকছিস, বাস এইটুকুনি। তো তারপরে আমাকে একটা রেফারেন্স দেয়, তুই নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা কাজ দেখ, সেখান থেকে তুই বুঝতে পারবি যে রিপোর্টার হয়েও রিপোর্টার নয় ও, মানে কোথাও একটা দিক থেকে নিজেকে ভাঙছে। এবং তোর চরিত্রটা অনেকটা ওই পাড়ার রকবাজ টাইপের একটুখানি, মানে কথাবার্তার মধ্যে সেই রকম ছাপ থাকবে কিন্তু অতটাও থাকবে না যে এই কি খবর, আমি ব্লগার, মানে এইরকম থাকবে না, মানে একদম হালকা সীমিত পরিমাণে থাকবে। তো আমি কোন আমি চরিত্রটা বলেছিল? বজরঙ্গি ভাইজানের? বজরঙ্গি ভাইজানের, বজরঙ্গি ওই ভাইজানের। যেখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওই পেরেছি। যেখানে ওই প্ল্যাটফর্মের মধ্যে ইয়ে করছে। তো তারপরে প্রথমে স্ক্রিপ্ট রিডিংটা ঠিকঠাক আসছিল না, সত্যি আসছিল না। তো
আহ, তখন আমাকে তথাদা এটা বলে, এবং তারপরে আমাকে চলে যায় বডি ল্যাঙ্গুয়েজে, বলছে যে একটা যদি সিন থাকে, তুই ভিড়ের মধ্যে ঢুকছিস, তুই কিভাবে ঢুকবি, ধর তোর ভ্লগ স্টিকটা নিয়ে, সেই একটা ইয়ে আছে, ওইটা ওইটা করলো, তারপরে বললো যে ঠিক আছে চল, আবার ওয়ার্কশপে বসলে দেখা হবে তোর সাথে। তো আমি অপেক্ষায় ছিলাম যে আমি দেখাবো দেখাবো যে আমি আদৌ কি ঠিক করছি, কারণ মাথার মধ্যে অনেক কনফিউশন জমে আছে, আমি কি ঠিক করছি, এই যে যেটা ভাবলাম আমি বাড়িতে এসে, বা যেটা আমি ক্রিয়েট করলাম কিছুটা হলেও, তো সেইটা কি ঠিকঠাক যাবে। তো তথাগত দাকে আমি ফোন করি, তথাগত দাকে বলি যে তথাগত দা, আমরা আবার কবে বসছি, বলছে এবং তখন না মানে শুটিং এর প্রায় শেষ, মানে শুরুর প্রায় শেষের দিকটায়, ঠিক আছে, শুরু হবে হবে করছে। তখন আমাকে বলছে বলছে যে বাবু দেখ, এখন তো আর সময় নেই, যা হওয়ার অন ফ্লোর গিয়ে হবে। ঠিক আছে, আমি একটু চাপ খেয়ে গেলাম। তারপরে আমি অন ফ্লোর যাই, অন ফ্লোর গিয়ে তথাগতকে বলি, তথাগত আমি না দুটো শেড ভেবেছি এটা, বলে, না না, তুই একটা কর, যদি সেটা ঠিক মনে হয় তাহলে আমি সেটা নিয়ে নেবো। এবং প্রথমে যেটা করলাম, দেখলাম যে বললো যে একদম এইটাই আমি চাইছি। তারপরে গিয়ে অ্যাড হয় যে যখন চলে যাচ্ছে তপতি দিকে নিয়ে, ওই যে আরে কাজ করতো এখানে বাঁশ থেকে নিয়ে একটা এই ইয়ে করতো, আহ ডিম চাওয়ার একটা কিছু করতো, নিজের টোনে কিভাবে করতে পারিস। তো সেইটা তারপরে আর কিছু অ্যাড হয়, ব্যাস এইভাবেই আসা হয় মানে কি। আচ্ছা, এবার আমি সৌম্যর কাছে যাচ্ছি। সৌম্য বিক্রমের সাথে আর দেবাশিস বিক্রমের সাথে, এদের দুজনের বিক্রমের সাথে সব থেকে ম্যাক্সিমাম সিনস আছে। তা আমি বলতে চাইছি বিক্রমের সাথে যে স্ক্রিন শেয়ার করেছে, তো বিক্রমের চরিত্রটা যেহেতু এখানে ফেস হিসাবে লঞ্চ হয়েছিল, বিক্রমকেই প্রথম থেকে দেখানো হচ্ছিল পারিয়াতে, এবং মানে যে কোনো ফিল্মের জন্য একটা ফেস থাকে যেটা সেল হয়, মানে এটা খারাপ লাগার কিছু বিষয় নেই, এটা হয়তো হুম, প্রত্যেকেই হুম, আমরা মানে জেনে থাকি। তো হুম, ওই জিনিসটাকে বিক্রমের বডি ট্রান্সফরমেশন বা যেভাবে বিক্রমকে প্রজেক্ট করেছে, তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে যখন ক্যামেরার সামনে আসছে বোথ তুমি প্লাস বিক্রম বা দেবাশিস বা বিক্রম, তো কখনো কি প্রেশারটা আসে যে আহ মানে আই হ্যাভ টু ডু ইট ইন এ প্রপার ওয়ে, যাতে আমিও লাইমলাইটটা পাই? এটা একদম একটা অ্যাক্টর সেন্স দিয়ে কথাটা বলছি, কিন্তু কোনো জেলেসি নয়, কোনো কম্পিটিশন নয়, জাস্ট একটা নিজেদের তরফ থেকে আমি কথাটা জানতে চাইছি। মানে যেহেতু আমার মানে আমার একটা জিনিস যে আমার আর কারোর সাথে, মানে এটা সবাই জানে বলে বলছি, মানে আমার আর কারোর সাথেই কোনো সিন নেই, মানে ফ্র্যাঙ্কলি বলছি, ফ্র্যাঙ্কলি টাচউড বলছি, ঠিক আছে। এখন মনে হচ্ছে যে আমি নেক্সট পারিয়া টু তে যখন জবে হবে বা যদি হয়, তাহলে তোমাকে যেন বাঁচিয়ে দেওয়া হয় কোনোভাবে, এবং আমি যেন তোমার সাথে যেন কোনোদিন যেন পারফর্ম করতে পারি। এইটা তথাটা কোনোদিন করবে না, এইরকম গ্যাদাগড়ি কোনোদিন করবে না। ও এই মানে সব বলে দিয়েছে না না বলে না, তুমি তোমার এবার ওটা আগের প্রসঙ্গে ততটাকে শোনো না জানাবে আর প্লিজ। কি খুব। এটা তুমি অলরেডি প্ল্যান চেট করে আনতে হবে, তথাটাকে প্ল্যান চেট করে নিয়ে আসতে হবে। তুমি আচ্ছা তুমি আচ্ছা, অলরেডি এগো এগো সমস্ত এগো, কিছু ভুলে গেছো। ঠিক আছে, আমি কামিং ব্যাক এগো। টু হিস কোয়েশ্চেন, আমি বলি, আমি সত্যি মানে মানে আমি বলবো অ্যাজ আ মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, মানে আমার আমার ক্ষেত্রে বিক্রম দা খুবই ভালো একজন কো অ্যাক্টর, এবং মানে খুবই হেল্পফুল একজন কো অ্যাক্টর। মানে তুমি ধরো মনিটরে একটা জিনিস করলাম, মানে এটা আমার হয়তো ভুল, এটা আমার করা উচিত না কখনো, তো মনিটরে একটা জিনিস করলাম বা টেকের সময় মনে হলো যে না এটা একটু এরকম বিক্রম দা কিন্তু ধরে নিয়েছে সেটা, মানে সেটার জন্য কিন্তু কখনো মানে এনজি হয়নি বা কাটার মানে মানে কাট মানে কখনো কাট হয়নি আর কি, এটা আমি বলবো। প্রথমত আম, আমি মানে ওরা সবাই বললো তথাদার কথা। তথাদার সেটে বা তথাদার টিমে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, হি মেক্স ইট ভেরি ক্লিয়ার, এই বাড়িতে গেলেই খুব ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। সেটা হচ্ছে যে কেউ হিরো, কেউ ভিলেন, অ্যান্টি হিরো, এ বড় এ ছোট, এসব কিচ্ছু হয় না। এটা এখানে যারা যারা রয়েছে তারা সবাই জানে যে ওখানে যেভাবে প্রসেসটা তৈরি হয়, ওখানে যেভাবে রিহার্সাল হয়, সেখানে এই এই ধরনের কোনো হায়ারার্কি নেই। হ্যাঁ, দের ইজ দ্য ক্যাপ্টেন, আমি যে জন্য আমার সব কটা পোস্টে লিখি, অ্যান্ড দ্যাট ইজ হিম, তথাদা হিমসেলফ। হি অলওয়েজ হ্যাজ দ্য ফাইনাল সে, যে এটা এরম ভাবে হবে কি হবে না। কিন্তু এটা তথাধারী ক্রেডিট যে কোনোভাবে কোনো জায়গায় এটা কিন্তু হয়নি। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে দেখো, মানে খুব সিম্পল জিনিসটা, সেটা হচ্ছে যে আমি যখন প্রথম এই ছবিটার ব্যাপারে ব্রিফ নিতে গেছিলাম তথাধারের কাছ থেকে, মানে চরিত্রটার ব্যাপারে, তখন বোধহয় বহুদিন আগে, তো ততদিনে আমি দেখলাম যে বিক্রম দা অলরেডি রিহার্সাল শুরু করে দিয়েছে। তারপরে আমি গেছিলাম একবার স্ক্রিপ্ট নিতে, যখন সবকিছু ফাইনাল টাইনাল হলো, তখন বোধহয় 2 মাস বাকি, তখনও দেখতাম বিক্রম দা তথাদার বাড়িতে।
আমি যাবতীয় যা রিহার্সাল করতাম মূলত বিকেল বেলা প্রত্যেকটাতে প্রায় বিক্রম দা থাকতো। তো এই মানুষটা বিক্রম দা এই যে প্রায় ক্লোজ টু একটা বছর এই ছবিটাকে দিয়েছে এবং সে যে এই হার্ডওয়ার্কটা মানে করেছে, এখানে এটা নিয়ে কিছু আর ডিসকাস করার নেই। দিস ইজ আউট দেয়ার ইন দি ওপেন। সেটা গেলে তো আমরা সবাই অভিনেতা নিজেকে প্রমাণ করতে হবে, সো সেখানে আমরা কে কতটুকু করছি না করছি বা কতটুকু পেলাম না পেলাম, সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানে নিজেকে সেইভাবে পোর্ট্রে করা আর কি। এবং সেটা সব থেকে ভালো লাগে না যখন এখন যখন ছবিটা রিলিজ হওয়ার পর একজন অডিয়েন্স যখন হল থেকে বেরিয়ে আসার পর, সেটা মৃত্যুঞ্জয় হোক বা আমি হোক বা দেবাশিস হোক বা সৌম্য হোক বা বিক্রম দা হোক বা যে কেউ হোক না কেন বা সায়ন্তনী, যে কোনো মেম্বারই যখন যাচ্ছে দেখছে যে তোমার ওইটুকু কি সুন্দর লেগেছে, খুবই ভালো লাগলো তোমার ওইটুকু। আমি আরেক, যেহেতু ছবির কথাটা হয়েছে বলে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে গোপনে মদ ছাড়ানে একটা জায়গা আছে যেখানে একটি লোক সে একটা দোকানে বসে রয়েছে, আমি আর কিচ্ছু বলবো না, জাস্ট বলছি সেই, হ্যাঁ দেবাশিস হাসবে, দেবাশিসের মানে ও বোধহয় নাম্বার 1 ফ্যান এই ছবি। হ্যাঁ আরেকজন আছে তার নাম পরে বলবো। হ্যাঁ তো ওর তো আউট অ্যান্ড আউট কমেডি ছবি, তো সেখানে ওই লোকটাকে দিয়ে যে ওই যে জায়গাটা ওই যে পারফরমেন্স করানো, মানে সে যে কতটা ইনভেস্টেড ছিল ওই ছবিটার মানে মধ্যে, সেটা না মানে আমি বলে বোঝাতে পারবো না, তার কোনো দরকারই ছিল না অতটা ইনভেস্টেড। সম্ভব হয় সৌম্য, যখন ধর কোনো একটা সিনে ধর দেবাশিস আছে, ওই দেবাশিসকে নিয়ে সিনটা, তার পাশে ধর আরেকটা কেউ একজন আছে, ও যদি সেইটা ফিল করে যে আমাকে ডিরেক্টর সেই ইম্পর্টেন্সটা দিচ্ছে বা আমাকে এসে 5 বার করে সিনটা বোঝাচ্ছে বা আমার পিছনে ও 2 দিন 3 দিন বা 5 ঘন্টা সময় ব্যয় করেছে, তখন সেও না ওই ইনসিকিউরিটি ওর মধ্যে থাকে না যে আমি ভাই আমাকে আবছা দেখা যাচ্ছে বা আমি পাশে দাঁড়িয়ে আছি, আমার কোনো সংলাপ নেই, আমি ভাই ঠিক আছে আমি কিছু না করলেও তো ছবিটা কোনো ক্ষতি হবে না, এইটা তখন মাথার মধ্যে থাকে না। আর দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টার, অম্বরীশ ভট্টাচার্য আর শ্রীলেখা মিত্র, এদের দুজনের সাথে তোমাদের দুজনের সিন শেয়ার আছে। তো দুটো চরিত্র আমি বোধহয় একমাত্র যে রিভিউতে বলেছি ওই দুটো চরিত্র আমার খুব ভালো লেগেছে, তাই বলে আর কাউকে খারাপ লেগেছে তা না। একটা ক্যারেক্টারের জার্নি, যেই জার্নিটা সামওয়্যার বিটুইন দি লাইন ব্ল্যাক আর হোয়াইট, হ্যাঁ এরকম টাইপের, আমি আর কিছু বলছি না। তো এই দুটো চরিত্রের সাথে অভিনয় করার জায়গাটা, আমি প্রথমে বিমলকে জিজ্ঞেস করবো, তারপর আমি সৌম্যর কাছে যাবো, বিকজ সৌম্যর সাথে রোলটা অম্বরীশের একদম বেশ ট্রিকি আছে। হ্যাঁ মানে এফআইআর করতে এসছে আমাকে, মানে ব্যাপারটা হচ্ছে প্রথমত বলি যে অম্বরীশ দা বা শ্রীলেখাদির সঙ্গে আমি আগে কোনোদিন কাজ করিনি বা আগে কোনোদিন কোনোভাবে আলাপ নেই বা কোথাও দেখা হয়নি, প্রথমে রিহার্সালেই অম্বরীশ দার সঙ্গে তো রিহার্সালও দেখা হয়নি, সেটাই পুরোটা দেখা হয়েছে। তো তো ফলে আগে কোনোভাবেই সেইটা ছিল না আর কি, যেটা ছিল না। এবার মানে টোনটা যেটা বলছো মানে সেটা তো কি বলবো, মানে ওইভাবেই মানে তৈরি হয়ে যাওয়া এবং মানে পুরোটাই তৈরি করা আর কি চরিত্রটাকে। হ্যাঁ এবারে তারপরে আমার এটাই চরিত্রটাকে মাথায় নিয়েই করা আর কি, যে আমার কাছে একজন এসছে যেটা বিষয়ে আমি খুবই ইন্টারেস্ট নেই ওর সঙ্গে কোনো নেওয়ার বা ওকে গুরুত্ব দিচ্ছি না, পাত্তা দিচ্ছি না, সেইটা হলো যে একটা চরিত্র রানা দেবনাথ যেভাবে রিয়াক্ট করবে, যে টোনে যেভাবে কথাবার্তা বলবে সেইভাবেই বলেছে। শ্রীলেখাদির সাথে আমার তো কোনো সিন ছিল না, আমি এর আগে কোনোদিন কোনো কাজও করিনি একসাথে। বরুণ বাবুর বন্ধুতেও আমাদের কোনো সেরকম সেই অর্থে কোনো একসাথে সিন ছিল না, সিন আর কি মানে প্রপার। কিন্তু শ্রীলেখাদির সাথে অফ স্ক্রিন মানে মোস্টলি প্রমোশনের সময় প্লাস আমার ডাবিং এর দিন, মানে ডাবিং এর বোধহয় প্রথম দিন বিকেলের দিকে শ্রীলেখাদি এসেছিলেন শ্রীলেখাদির ডাবিং এর জন্য। কি বলবো, ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। আমি মানে জাস্ট শিখি মানে এনার কাছ থেকে। আমি রিহার্সালও দেখতে পাইনি শ্রীলেখাদির, বাট দ্য হিউম্যান বিং দ্যাট শি ইজ, এবং মানে প্রচন্ড অনেস্ট সবকিছু নিয়ে। এবং প্রিমিয়ারেও দেখা, মানে সিনেমা দেখার পরে we had a conversation, she was very very honest and everything. তো মানে সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আর অম্বরীশ দার সাথে কি বলবো, একটা বন্ধুত্ব হয়ে গেছে। আমার মনে হয় সেটা দরকারও ছিল, সেটা তথাদা চেয়েও ছিল কোথাও গিয়ে, সেটা তো আবার পার্ট অফ দ্য প্রসেস। কিন্তু আবারও বলবো যে আবার এরা তো খুব সিনিয়র, এনারা খুবই সিনিয়র আমাদের ইন্ডাস্ট্রি,
হুম। কিন্তু তুমি এখানে সবাইকে জিজ্ঞেস করো যে মানে তারা কিন্তু কোনোদিন আমাদেরকে বুঝতে দেননি যে তারা এখানে খুব সিনিয়র। হ্যাঁ, আমরা সবে শুরু করছি, এরকম কোনো ব্যাপার ছিলই না। কারণ এই আবার ওই টিমটা সবসময় একসাথে ছিল। অম্বরীশ দা সাংঘাতিক ভাবে এনকারেজ করেছে, মোটিভেট করেছে আমাকে ছবির আগে পরে নানান ভাবে। ওয়ান অফ দ্য আর্লিয়ার রিয়াকশনস যেগুলো আমি পেয়েছিলাম ট্রেলারের, মানে ট্রেলারটা দেখার পর, কারণ অম্বরীশ দা ট্রেলারটা অনেক দিন আগে দেখে ফেলেছিল। দেখেই আমাকে বলেছিল, ওই মেলবোর্ন ক্যাফেতে দেখা হয়েছিল অম্বরীশ দার সাথে। তো হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল টু টেল মি যে আমি খুব খুশি হয়েছি দেখে। তো দে আর ভেরি নাইস পিপল, দ্যাটস হোয়াট আই হ্যাভ লার্ন। মানে মোস্ট ইম্পর্টেন্টলি যে মানুষটা আগে ভালো, দুজনে অসম্ভব ভালো মানুষ। এবার ফাইনাল কোশ্চেন, প্রত্যেকে এটা আনসার দেবে একদম নিজের মতো করে। এই যে ভাইলেন্সটা যেটা এই ফিল্মে ছিল, এটা বাংলাতে এর আগে কখনো হয়নি এরকম ভাইলেন্স ফিল্ম, মানে এরকম লেভেলে। এবং এইখানে ভাইলেন্সটাকে যেভাবে স্টেজ করা হয়েছে, ইটস র, ব্রুটাল, যত অ্যাডজেক্টিভস হতে পারে একটা মানে খারাপ বোঝানোর জন্য, সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে, যেটা সাধারণত আমরা বেঙ্গলি অডিয়েন্সদের কাছে খুব একটা হজমযোগ্য নয়। তো তোমরা যখন ফিল্মটা দেখে নিয়েছো ফাইনালি, তোমরা তো এখানে কাজ করেছো, তোমাদের মতামত জানতে চাই। বিকজ রিসেন্টলি এই ভায়োলেন্স সংক্রান্ত অনেক কথাবার্তা হচ্ছে। বিকজ লাস্ট ইয়ার একটা বলিউড ফিল্ম এসেছিল যেটা এই ভায়োলেন্সটাকে এনক্যাশ করেছিল, এবং সেটা একদম মাস ক্যাটার হয়েছে ভায়োলেন্সটাকে। অনেকে অনেক রকম ভাবে কথা বলেছে, বাট যাই হোক। তো এই ফিল্মটাতে কি বিষয়বস্তুটা ছিল একটা সেন্সিটিভ বলে কি এখানে এই যে বক্তব্যটা অফ ভায়োলেন্স, সেটা কি কোথাও সাপ্রেস হয়েছে, নাকি এটা লোকেরা ইজিলি অ্যাকসেপ্ট করে নিয়েছে? প্রথমে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে শুনবো। আহ দেখো, আমার আমার প্রথমে যেটা মনে হয়েছে, আমি বারবারই বলে এসেছি যে পাড়িয়াটা কোথাও একটা দিক থেকে, আমরা যারা পশু পাখি ভালোবাসি, খালি পাড়িয়া মানে যারা দেশি কুকুর তাদেরকে তো পাড়িয়া বলা হয়, তাদের না, তাদের জায়গায় যদি আমরা অন্য পশু পাখিও ভালোবাসি, তাদেরকে তো আমরা রাস্তায় গেলে দেখি বিড়ালকেও ঢিল মারছে, জল ছুড়ে দিচ্ছে, এই করছে সেই করছে, জাস্ট নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তো আমরা তো অনেক কিছু চাইলেও করতে পারি না। এবার আমরা সবসময় কি দেখি, একটা হিরোইজম ক্যারেক্টার দেখি, যেটা ফ্রিকশনাল ক্যারেক্টার, যে আসবে এসে অনেক কিছু করবে, আমরা মনে মধ্যে যেটা ভাবি, যেটা আমরা করতে পারি না সেটা সে করবে। তো এখানে বিক্রম দা সেই সেই কাজটাই করেছে, লুব্ধক সেই কাজটাই করেছে এখানে। আম, তো এইখান থেকে দেখতে গেলে যারা পারিয়া দেখেছে, যাদের আমরা প্রতিক্রিয়া পেয়েছি, ইভেন আমি, দেবাশিস দা, সায়ন্তনী যখন নন্দনে গেছিলাম, তারাও বলেছে যে এবং বেশ কিছু বয়স্ক মানুষ ছিলেন, বয়স্ক বয়স্ক মানুষ ছিলেন, তারাও বলেছে যে এইটা আমাদের মানে আমরা যেটা বলতে পারি না সেইটা আমাদের বলিয়েছে, মানে লুব্ধক বলেছে এইটা। তো সেই ক্ষেত্রে মানে দেখতে গেলে আমার মনে হয় যে মানুষ এটা একসেপ্ট করেছে, খুব পজিটিভ ওয়েতেই একসেপ্ট করেছে এটা। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যেটা তথাগত মানে আমার কথাটা হয়তো তথাগত মুখার্জির কথাই হবে, যে ভায়োলেন্সটা আমরা দেখি মানে দেখি ছবিতে, এবং ভায়োলেন্সটা দরকার ছিল। তার কারণ তথাৎ একটা কথা আমাকে বলেছিলেন, আমিও যখন বলেছিলাম যে এতটা কাটাকাটি রাখছো, আমি জানতাম আগে থেকে যে একটা কোনো একজন ব্যক্তির মুন্ডু কাটা সিন আছে। সেটা হুম কে আমি হুম এখানে বলছি না, তো অনেকে দেখেননি হুম ছবিটা। কোনো হুম একজন হুম ব্যক্তির মুন্ডু কাটার সিন আছে, তখন ততটা যখন আমাকে বললো যে এই মুন্ডু কাটার সিনটা এরকম ভাবে আমরা করবো, বললাম যে এটা তো খুব চাপ হয়ে যাবে, এটা কি এগুলো কি নেবে এই ভায়োলেন্স গুলো? তো তখন ততটা আমাকে ঘুরিয়ে বলেছিল যে আমি যখন দেখেছিলাম এনআরএস এ 7টা না 8টা কুকুরকে কুপিয়ে মেরেছিল একটা নার্স, হ্যাঁ, তখন কি কেউ বলেছিল যে এই ভায়োলেন্সটা কেন করা হচ্ছে, এটা কেন করা হচ্ছে? তখন তো কেউ বলেনি, তাহলে এখনো কেউ বলবে না? এটা মানুষ নেবে, এবং মানুষ এটা নিয়েছে। তার কারণ সেই জন্যই হয়তো আমরা ট্যাগ লাইনটা দিয়েছি যে যতটা রক্ত ওদের ঝরবে ততটাই রক্ত হুম ঝরবে, হুম যতগুলো ঘা ওদের মেরেছে ততগুলোই মার পড়বে। তো এটাই পারিয়ার ট্যাগ লাইন, আমরা বারবার করে এগুলো এখন ফেমাস হয়ে গেছে, মানে এগুলো মূলকের মুখোমুখি যারা পারিয়া দেখে ফেলেছে, বা যারা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায়, তো মানে সত্যি মানে আমরা একটা এক্সপেক্ট করেছিলাম যে মানে একটা তো মাথায় চিন্তা ছিল আমার নিজের যে ভায়োলেন্স, এটা এতটা বেশি ভায়োলেন্স, কিন্তু না, এত সুন্দরভাবে মানুষজন ভায়োলেন্সটাকে নিয়েছে, তারা ভায়োলেন্সটাকে একসেপ্ট করেছে, এবং তারাও বিশ্বাস করে যে আসলে যে কথাটা সৌম্যদাও হয়তো মনে আছে সৌম্যদার, তার কারণ তথা একটা ইন্টারভিউতে ট্রেলার লঞ্চের দিন বলেছিল যে যারা যারা সত্যি সত্যি পশু পাখিদের উপর অত্যাচার করে, তারা এই ছবিটা দেখলে ভয় পাবে। That's it. সৌম।
উম, আবার তোমাকে বুঝতে হবে যে তথাগত মুখার্জি কি ধরনের ফিল্ম মেকার। উনি যখন একটা ছবি তৈরি করেন, হি ইজ অলওয়েজ ট্রাইং টু শো দ্য রিয়ালিটি। ব্যাপারটাকে তথাদা প্রচন্ড মানে দেখানোর চেষ্টা করে সব জায়গায়। সেটা যখন একটা কমেডি ছবিতে সেই সেই ব্যাপারটা দেখাচ্ছে, সেটা একভাবে দেখাবে। আম, গাকি বলে একটা ছবি আসছে তথাদার, মেমোরি এক্স বলে একটা ছবি আসছে, প্রত্যেকটাতে তথাদার একটা সিগনেচার স্টাইল আছে। সেখানে গল্প জনার নানান জিনিস চেঞ্জ হতে পারে, কিন্তু হি হ্যাজ এ ডিস্টিংক্ট স্টাইল, যেটার সাথে তথাদা যেটা মার্জ করে সেটা হচ্ছে যে এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা, যে ছবিটা দেখতে দেখতে আমি কোনো জায়গায় বোর যাতে না হয়ে যাই, যাতে লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছে। তো ইট ইজ হিজ স্টাইল। সেখানে ভাইলেন্স সুগার কোট করে দেখাবে না তথাদা। এটা এটা আনএক্সপেক্টেড ফ্রম তথাদা, এটা হবেই না। এবং আমি বলে রাখছি, এর আগে পরের যে কাজগুলো বেরোবে সেগুলো দেখো, মানে সেগুলোতেও কিন্তু এটা তুমি খুব স্পষ্ট ভাবে দেখতে পাবে। এবং আই থিঙ্ক এটা তো প্রত্যেকটা ডিরেক্টরের নিজস্ব একটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গা আছে। এবং দর্শক সেটাকে তো দেখো, একটা স্ট্যান্ডার্ডের কাজ হলে তখন কোনোদিনই দর্শক এগুলো নিয়ে হয়তো সেই অর্থে কথা বলে না। যে অনেক সময় যেটা হয় আর কি, অনেক সময় একটু হয়তো কোথাও গিয়ে সেটা সেটাকে ইউজ করা হয়, কিন্তু যদি ইফ ইটস ডান রাইট, দেন আই ডোন্ট থিঙ্ক ইটস আ ফ্যাক্টর অ্যাট অল। আমার না প্রথমে মনে হয়েছিল যে মানে তথাগতর সঙ্গে আগেও আমার কোনো আলাপ ছিল না। প্রথমে মনে হয়েছিল যে ডিরেক্টর সঙ্গে আমি কথা বলছি এত শান্ত ভদ্রভাবে, সেই ডিরেক্টর কিভাবে এত ভায়োলেন্স একটা স্ক্রিপ্ট লিখতে পারে, এটা আমার প্রথমে মনে হয়েছিল। কারণ তার আগে ভটভটি দেখেছি, শর্ট ফিল্ম একটা দেখেছিল হাউ টু বিকাম এ রেপিস্ট, ওখানেও কিছু এটা ছিল, কিন্তু ওটা ওইভাবেও ছিল না, ওখানে ডায়লগ নির্ভুল ছিল অনেকটা। তো সেটা আমার প্রথমে মাথায় এসছিল আর কি, এটা আমি কোনোদিন জিজ্ঞেস করিনি। তারপরে আমার আস্তে আস্তে মনে হলো যে 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 কোনো সিনেমায়, যে কোনো সিনেমাতে প্রতিবাদের ভাষাটা তো আলাদা আলাদা হয়। যদি আমি দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের কথাই ধরি, তাহলে ওখানে তার স্ত্রীর সঙ্গে সারা স্ত্রীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছে, বা রাতে তারা অনিচ্ছা সত্ত্বেও আসলে সঙ্গম করছে, সেটাও তো একটা ভায়োলেন্স। সেই ভায়োলেন্সটাকে সেই সিনেমায় সেইভাবে ট্রিট করেছে। আমাদের পারিয়াতে সিনেমার যে গল্পটা বা যে বিষয়বস্তুটা, সেখানে যে যে বক্তব্যটা, যে মেসেজটা দেওয়ার কথা ছিল, বা যে ভায়োলেন্সটা যাদের নিয়ে আমরা কথা বলছি তাদের উপর যে ভায়োলেন্সটা হয়েছে, সেইভাবেই আমরা কথাটা বলতে চেয়েছি। তো সেখানে এই প্রতিবাদের ভাষাটাই হচ্ছে এরকম। তো সেইটা কতটা ভায়োলেন্স বা কতটা রক্ত সেটা ম্যাটার করে না। আমার মনে হয় যে সমস্ত ছবিরই সমস্ত মানুষেরই মধ্যে একটা ভায়োলেন্ট দিক থাকে। আমি যতটাই শান্ত হয়ে এখানে বসে থাকি না কেন, আমি কি আমার মধ্যে সে ভায়োলেন্সটা নেই? আমি কি কোনদিন রাগি না, বা আমি কি প্রচন্ড মাত্রা রাগি না? আমি কি অশান্তি করি না? আমি হয়তো কাউকে মেরে দিইনি, বা আমি হয়তো কাউকে সেভাবে আঘাত করিনি যে তার মাথা ফেটে গদর করে রক্ত পড়ছে, কিন্তু আমি কোনো না কোনো ভাবে তো আমার মধ্যে সেই সেই ভায়োলেন্সটা বেরিয়েছে, প্রকাশটা পেয়েছে। তো সেইভাবে আমার মনে হয় পারিয়ার ছবিটাতে, পারিয়ার গল্পটা যা, পারিয়ার বিষয়বস্তুটা যা, সেখানে যেভাবে ভায়োলেন্সটা যাদের জন্য যেভাবে প্রতিবাদ করা দরকার ছিল, সেইভাবেই প্রতিবাদ করা হয়েছে, এবং সেটা তো ভালো লাগছে সবারই। সেটা একটা কথা বলতে পারি? অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, বল। তুমি এই কনভারসেশনটা থেকে বুঝতে পারছো মানে তথাগত মুখোপাধ্যায়ের আমাদের জীবনের উপরে কি ইম্প্যাক্ট। মানে কমপ্লিটলি, মানে লাইক দি আদার্স, অ্যাবসলিউটলি গ্রেটফুল এই লোকটার কাছে। এই সবাই আমি জাস্ট আচ্ছা, শুনছিলাম, আরেকটা এটা কথা শুনলেই বলতে বোঝা চাই, যাচ্ছে। তথাগত মুখোপাধ্যায় হচ্ছে আমার জীবনের আসল কাল্লু মামা। কি আসল কাল্লু কাল্লু মামা? মামা। না, আমরা শ্রীলেখাদি অম্বরীশদার চরিত্রগুলোর কথা বলছিলাম। দেখো ওই চরিত্রগুলো মানে আমার, তুমি যেহেতু বলেছিলে তোমার রিভিউতে, আমারও মনে হয়েছিল সেটা, যে দুটো চরিত্র প্রচন্ড গুরুত্বপূর্ণ। কারণ মানে ওগুলো আমাদের সমাজে রয়েছে, আমরা দেখতে পাই এই চরিত্রগুলোকে। হ্যাঁ, যে এগুলো কিন্তু রয়েছে। একজন আমাদের আশেপাশে রয়েছে, আরেকজন একটু অবভিয়াসলি হায়ার আপ, হ্যাঁ, লয়ার, সবকিছু, কিন্তু সেও ওই ওই ধরনের জিনিসপত্র করছে। তো এটাও আমি মনে করি কিন্তু যথেষ্ট এটাও কিন্তু মানে তথাদা এগুলোও কিন্তু খুব ক্লিয়ারলি দেখাতে চায়
যে যাদেরকে তুমি বিশ্বাস করছো, যাদের দেখে তুমি ভাবছো যে তারা আমাকে এসে হেল্প করবে, তারা নাও করতে পারে। সি দ্যাটস হিজ স্টাইল। তো আজ বেশ একটা আড্ডা বসলো এবং অনেক কিছু জানা গেল পারিয়া সংক্রান্ত, ইন অ্যান্ড আউট। তো এখানে অনেক চরিত্র আছে যারা পারিয়ার কাছ থেকে ভালোবাসা গার্নার করেছে থ্রু অডিয়েন্স। তো দর্শকদের জন্য তোমাদের প্রত্যেকের যদি কিছু বলার থাকে বলে দাও। পারিয়া দেখুন, আরো বেশি বেশি করে হাউসফুল করুন, প্রচুর শো দেখুন, একবার না 3-4 বার দেখুন। আর আরো এরকম রবিবার আসুক যেখানে আমরা লিখি 24টার জায়গায় 34টা, 44টা, মানে 54টা শো হাউসফুল। হ্যাঁ, এক্স্যাক্টলি, দেবাশিস সবার হয়ে বলে দিয়েছে, সেটাই আমার মনে হয় আমাদের লাস্ট ওয়ার্ড থাকা উচিত। হ্যাঁ, একদম। আমরাও তাই বলবো যে আমরা একটা সিনেমা পারিয়া করেছি, সেটা তো আপনারা অলরেডি তো 1 সপ্তাহের বেশি হয়ে গেল আপনারা দেখছেন আর কি। তো এখনো আরো যতদিন দেখবেন ততদিন আরো পারিয়া হলে থাকবে, তো দেখুন এইভাবে। সত্যি কথা বলছি, আর কিচ্ছু বলার নেই। মানে থ্যাংক ইউ সো মাচ, আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন এতদিন অবধি। এরকম একটা ছবি, যিনি প্রডিউসার অভিনব ঘোষ, আরেকজন প্রডিউসার প্রতীক চক্রবর্তী, সবাই তারা সবাই নতুন প্রডিউসার। তথাদার এটা সেকেন্ড রিলিজ, আমরা সবাই নতুন এখানে কাজ করেছি। আপনারা যারা যেভাবে এই ছবিটাকে সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রমোশন শুরু হয়েছিল ডিসেম্বর মাস থেকে, তখন থেকে আজকে আমরা মানে মিড ফেব্রুয়ারিতে বসে রয়েছি। এই সাপোর্টটা ইজ ট্রিমেন্ডাস। এবং আমি মানে এর আগেও এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে এই সাপোর্টটা ছাড়া, এই যে সিটি পড়ছে হলে, হ্যাঁ, এই যে নানান জিনিস নিয়ে ডিসকাশন হচ্ছে, একটা ছবি তো আলটিমেটলি মানে একটা যখন একটা ডিসকাশন তৈরি করে তখন বোঝা যায় যে ছবিটার একটা ইম্প্যাক্ট হয়েছে, রাইট? তো এই ডিসকাশন হচ্ছে, নানান বয়সের লোকজন এসে দেখছে, শুধুমাত্র যে একটা ক্যাটাগরি অফ অডিয়েন্স এসে দেখছে তা নয়। ইটস রিয়েলি মিনস আ লট, রিয়েলি মিনস আ লট। যদি ছবিটা ভালো লেগে থাকে, প্লিজ আরো 2-3 জনকে গিয়ে বলবেন, আপনার যারা বন্ধু, রিলেটিভস, সবাইকে গিয়ে বলবেন ছবিটা দেখতে, যাতে আমরা আরো অনেক দিন ছবিটা প্রেক্ষাগৃহে রাখতে পারি। আর বাকিটা তো সবাই বলেই দিয়েছে, এটা বড় স্ক্রিনে দেখার মতন ছবি, ওটিটির জন্য ওয়েট করবেন না প্লিজ।